হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট বিরোধী অভিযান, ধরপাকড় ও ডিপোর্টেশন বাড়ছে এবং আইনি প্রক্রিয়ায় কোর্টে বা আদালতে কীভাবে মোকাবেলা করবেন এই ডিপোর্টেশন, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব আমরা যে প্রেসিডেন্ট ট্রাম্পের ভিসা স্থগিতাদেশ যেটা উনি যে আদেশ দিয়েছেন, এক্সিকিউটিভ অর্ডার, এটা প্রত্যাহারের সম্ভাবনা বা কত দিন আর অপেক্ষা করতে হবে, সম্ভাবনা কত দূর, এটার এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব যে ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এই বিষয়টি আজকে আলোচনা করব। আমরা কালকে কিছুটা আলোচনা করেছিলাম যে নিউ ইয়র্ক সিটি, যেটা পৃথিবীর সবচেয়ে ধনী সিটি বলা হয়, এই সিটিতে আজকে এখন প্রায় 22 লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে, দারিদ্র্যসীমার কষাঘাতে এক দুর্বিষহ জীবনযাপন করছেন। এই বিষয়টিকে কীভাবে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আজকে আমরা আরেকটি বিষয়ে আলোচনা করব আমাদের কমিউনিটির, তা হচ্ছে যে নিউ ইয়র্কের যে ব্রুকলিনের নিউ কার কমিউনিটিতে একটি ব্যতিক্রমী ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে কি হবে, কি থাকবে, সেই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন আমাদের শ্রদ্ধেয় জনাব অ্যাটর্নি মীর মিজানুর রহমান। জনাব মীর মিজানুর রহমান ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকদিন পরে তাকে আমরা দেখছি। অভিনন্দন মীর মিজানুর রহমান আপনাকে। আমাদের সাথে যুক্ত হবেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আমাদের সাথে যুক্ত হবেন জনাব হাসান ফেরদৌস এবং মোহাম্মদ টিপু সুলতান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল আহসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্চ মাসের 17 তারিখ মঙ্গলবার আজকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পর ইসরায়েল আজকে ইরানের যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে যিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন, সে আলী লারিজানিকে তারা হত্যা করেছে এবং আলী লারিজানির হত্যার খবর ইরানের সরকারিভাবে স্বীকার করা হয়েছে। ইসরায়েল যদিও 6-7 ঘন্টা আগে তার হত্যার সংবাদটি জানিয়েছিল, কিন্তু 6-7 ঘন্টা পর ইরানের পক্ষ থেকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে যে তাদের টপ ইরানিয়ান সিকিউরিটি অফিসার হিসেবে তাকে পরিচয় দেওয়া হয়েছে এবং ইরানের যে রক্ষণশীল শক্তি এই দেশ পরিচালনা করছে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ আলী লারজানি, যিনি আয়াতুল্লাহ খামেনির হত্যার পর মূলত ইরানের যুদ্ধের দায়িত্ব পালন করেছেন, যুদ্ধ পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন, তাকেই ইসরায়েল শেষ পর্যন্ত হত্যা করলো এবং ইসরায়েলি বোমার আঘাতে, বিমান আঘাতে তিনি বিমান থেকে নিক্ষিপ্ত বোমার আঘাতে তিনি নিহত হয়েছেন এবং তার বয়স হয়েছিল 67 বছর। তিনি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে আলাপ আলোচনা চলছিল ওমানে, সেই আলাপ আলোচনার সময় এক পর্যায়ে তিনি ওমান পর্যন্ত গিয়েছিলেন ইরানি প্রতিনিধি দলকে ব্রিফিং করার জন্য এবং তিনি অবশ্য যুক্তরাষ্ট্রের হিসাবে তিনি যুক্তরাষ্ট্রের স্যাংশন দেওয়া ইরানি নেতাদের মধ্যে তিনি একজন ছিলেন। সে আলী লারজানি আর নেই এবং ইসরায়েল আজকে তাকে ইরানের যে যুদ্ধ পরিচালনার সবচেয়ে মূল সমন্বয়ক হিসাবে আখ্যায়িত করার পর তাকে হত্যা করা হলো। ইরান আজকে জানিয়েছে যে তাদের শীর্ষস্থানীয় নেতা মোস্তাফা খারজানি সুস্থ আছেন, তবে সুস্থ আছেন এবং তিনি এখন ইরানের দায়িত্ব পালন করছেন ইরান পরিচালনার ক্ষেত্রে। তবে তার বাবার হত্যাকাণ্ডের সময় যে ইসরায়েল যেভাবে আক্রমণ চালিয়েছিল, সে আক্রমণে তার বাবা নিহত হয়েছিলেন, তবে তিনি কিছুটা আহত হয়েছেন, যদিও সেটি অবশ্য আর ইরান থেকে সেটি স্বীকার করা হয়েছে। তবে তিনি এখনো সম্পূর্ণ সুস্থ এবং তার দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম, এটিও ইরান থেকে আজকে জানানো হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের সবচেয়ে মূল চালিকা শক্তির একটি ছিল জেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পৃথিবীর সবচেয়ে বড় এবং সর্বাধুনিক এবং যিনি সবচেয়ে নতুন ভাবে নির্মিত বলা যায়, সে জেরাল্ড ফোর্ড যে আগুন লেগে যাওয়াতে
সেই আগুন অবশ্য নিভানো হয়েছে এবং তাতে যদিও 200-র মতন নাবিক তাতে কিছুটা আহত হয়েছেন। একজন নাবিককে আজ বিমান যোগে প্লেন থেকে এয়ার ক্যারিয়ার থেকে নিকটস্থ দ্বীপে হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। যুদ্ধের 18 দিনের মাথায় সেই জেরাল্ড ফোর্ড নিকটস্থ গ্রিক গ্রিক একটি বিমান একটি নৌবন্দরে যাচ্ছে সাময়িক মেরামতের জন্য। কারণ সেখানে আগুন লেগেছিল লন্ড্রি রুমের পাশে এবং আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে লন্ড্রি রুম এলাকার এবং সেই ক্ষতি কিছুটা মেরামত করার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে গ্রিক দ্বীপের একটি আইল্যান্ড একটি বন্দরে এবং সেখানে সেটি কয়দিন থাকবে অবশ্য বলা যায় না। এই জেরাল্ড ফোর্ড ভেনিজুয়েলার উপকূল থেকে সরিয়ে আনা হয়েছিল পারস্য উপসাগরে রেড সিতে, সেটি এখন অবস্থান করছিল এবং সেখান থেকে সেটি এখন যাচ্ছে গ্রিকের একটি বন্দরে এবং সেই আগুন লাগাতে সেখানে যে লন্ড্রি রুমের ক্ষতি সেই লন্ড্রি রুমের আশেপাশে যে 100 জন নাবিকের ঘুমানোর জায়গা ছিল, স্লিপিং এরিয়া বলা হয় আসলে সেই এয়ারক্রাফট ক্যারিয়ারে, সেই ঘুমানোর জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে এবং মূলত সেটি মেরামত করার জন্য সেটি নিকটস্থ সেই গ্রিক বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে পৃথিবীর সর্বাধুনিক এবং সবচেয়ে ক্ষমতা সম্পন্ন নৌবাহিনী জাহাজ জেরাল্ড আর ফোর্ডকে। যুক্তরাষ্ট্রের প্রায় 2 লক্ষ অভিবাসী যারা সিডিএল লাইসেন্সের মাধ্যমে, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতেন, তাদের সেই 2 লক্ষ সেই অভিবাসী ড্রাইভিং লাইসেন্স বাতিল করার যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন দিয়েছিলেন সেটি গতকাল থেকে কার্যকর করা শুরু হয়েছে। তবে সেটি আপাতত 2 লক্ষ লোকের একসাথে লাইসেন্স বাতিল হচ্ছে না, পর্যায়ক্রমে তাদের লাইসেন্স বাতিল হবে। অর্থাৎ যেদিন তাদের লাইসেন্সের বর্তমান মেয়াদ শেষ হয়ে যাবে তারপর থেকে তারা সেটি আর রিনিউ করতে পারবেন না কিংবা সেটি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ যতদিন পর্যন্ত মেয়াদ আছে তারা সেটি ব্যবহার করতে পারবেন যদিও। এবং এই লাইসেন্সধারীরা হচ্ছেন যারা এই দেশে অ্যাসাইলাম প্রার্থনা করেছিলেন, ওয়ার্ক পারমিটের মাধ্যমে সিডিএল লাইসেন্স লাভ করেছেন, রিফিউজি হিসাবে এই দেশে এসেছিলেন, যদিও তাদের রিফিউজি হিসাবে স্থায়ী বাসিন্দার মর্যাদাটি লাভের ক্ষেত্রে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারা, এবং যারা ডাকা ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস এর আওতায় এসে যুক্তরাষ্ট্রের সাময়িক অবস্থানের অনুমতি পেয়েছিলেন এবং ওয়ার্ক পারমিট পেয়েছিলেন, এই ডাকা যাদের ডাকা প্রাপ্তদেরও কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে বর্তমান মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এই নির্দেশটি দিয়েছিলেন বেশ কিছু আগে, যখন বেশ কিছু অভিবাসী পরিচালিত ট্রাকের দুর্ঘটনার শিকার হয়েছিল এবং সেখানে আমেরিকার নাগরিকদের মৃত্যু হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন যে অভিবাসীদের যাদের যুক্তরাষ্ট্রে কোনো স্থায়ী বাসিন্দার মর্যাদা নেই তাদেরকে কোনোভাবেই শুধুমাত্র ওয়ার্ক পারমিটের মাধ্যমে আর কমার্শিয়াল লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত কার্যকর করা শুরু হয়েছে গতকাল থেকে। আরেকটি বিষয় যেটি বলা যাচ্ছে, আইসকে খুব তড়িঘড়ি করে আইসের অনেককেই চাকরিতে নেওয়া হয়েছিল, 60 থেকে 70 হাজার ডলার পর্যন্ত চাকরিতে ঢোকার বোনাস দিয়ে, কিন্তু তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয়নি এবং এই ট্রেনিং এর ফলে যে ভুলগুলি এখন দেখা যাচ্ছে এবং বেশ কিছু মারাত্মক ভুলও দেখা যাচ্ছে, তাদের অনেক যাদের গ্রেফতার করার কোনো কারণ নেই তাদেরকেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন সেন্টারে। এরকম একটি ঘটনার কথা একজন আইস অফিসার নিজেই স্বীকার করেছেন আদালতে। আদালতে দেওয়ার বার্তায় তিনি জানিয়েছেন যে তার পর্যাপ্ত ট্রেনিং ছিল না বলে তিনি সেই ভুলগুলি করেছিলেন এবং তার ভুলের শিকার হয়ে একজন অভিবাসীকে বেশ কিছুদিন জেলে কাটতে হয়েছে, যে অভিবাসী যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভ করেছেন। কিন্তু সেই আইস অফিসারটি যখন তাকে গ্রেপ্তার করেন তখন তার মেয়াদের যে তারিখটি থাকে গ্রিন কার্ডের মধ্যে, স্থায়ী বাসিন্দারা যে কার্ডটি ব্যবহার করেন গ্রিন কার্ড, সেই গ্রিন কার্ডের যে মেয়াদটি সেই মেয়াদে তার সময়সীমা লিখতে তিনি ভুল করেছেন এবং এমন সময়সীমাতে লিখেছেন যে সেটি সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে এবং এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়, ডিটেনশনে পাঠানো হয়েছে, যদিও তার গ্রিন কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়নি তখনও। এবং এই ভুলটির জন্য তাকে সেই অভিবাসীকে বেশ কিছুদিন জেলে খাটতে হয়েছে। পরবর্তীতে তিনি তার আটক আদেশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার পরে এই জিনিসটি প্রকাশ হয় যে আইস অফিসার সে টাইপ করতে গিয়ে সেই ভুলটি লিখেছিলেন তার সে ফর্মে, যে গ্রেফতার করার ফর্মে, এবং তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয় সেই ভুলের জন্য।
এবং এই ভুলটির কথা যে বিচারক ভর্ৎসনা করেছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষকে, এবং ইমিগ্রেশন একজন সিনিয়র অফিসার সেই ভুলের পরিপ্রেক্ষিতে আরো একটি ভুল করেছেন। তিনি যখন তার কাছে ফাইলটি আসে, তিনিও তখন সেটি ফাইলটি না দেখে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এমন মন্তব্য করেছিলেন, এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সে অভিবাসীকে ডিটেনশন সেন্টার থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হওয়ার পরে তিনি সেখান থেকে মুক্তি পেয়েছিলেন যদিও। এবং এই ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মামলা দায়ের করবেন কিনা আইস কর্তৃপক্ষের বিরুদ্ধে সেটি এখনো সিদ্ধান্ত নেননি, কারণ ইতিমধ্যেই তার গ্রিন কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়নি এবং তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার মর্যাদা আছেন, কিন্তু গ্রিন কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এমন ভুল তথ্যের কারণে তাকে জেল খাটতে হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে সে এবং এবং যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছেন যে যে অফিসারটি তাকে গ্রেপ্তার করেছেন তিনি ভুল করেছেন, এবং তার অভিজ্ঞতা যদিও আইস অফিসারদের নিয়োগের সময় পর্যাপ্ত ট্রেনিং এর বিধানটি ছিল, কিন্তু দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোটা, গ্রেপ্তার করার যে কোটা, সেই কোটা পূরণ করতে গিয়ে আইস অফিসারদেরকে পর্যাপ্ত ট্রেনিং না দিয়ে মাঠে ছেড়ে দেওয়া হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে এত সব ভুল ভ্রান্তি হয়েছে যার ফলে অনেক অভিবাসীকেই জেল খাটতে হয়েছে এবং এখনো খাটতে হচ্ছে যদিও। আরেকটি বিষয়, স্টেট ডিপার্টমেন্ট আজকে জরুরি বার্তা দিয়েছে, তাতে বলা হচ্ছে যে যে সমস্ত আমেরিকানরা এখনো বিদেশে রয়েছেন এবং অনেকেরই জীবন নিরাপদ নয়, এটি স্টেট ডিপার্টমেন্ট অনুধাবন করতে পেরেছে, এবং বিশেষ করে ফেব্রুয়ারি 28 তারিখে ইরানের সাথে যে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মূলত যেটিকে এখন যুদ্ধে রূপান্তরিত হয়েছে, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে অনেক আমেরিকানকে পৃথিবীর সেই অঞ্চলে বসবাস করার মতো অবস্থা নেই, এবং তাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়া অথবা সম্ভব হলে যুক্তরাষ্ট্রে ফিরে আসার অনুরোধ করা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এবং যে সমস্ত দেশকে আপাতত এই দেশগুলি হচ্ছে ইরান, তুরস্ক, সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটসে যে সমস্ত আমেরিকান রয়েছেন তাদের জীবন অনেকটা নিরাপদ নয়, এমনটি স্টেট ডিপার্টমেন্ট থেকে মন্তব্য করা হয়েছে এবং তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। এর পাশাপাশি আরো কিছু দেশকে নতুনভাবে ডু নট ট্রাভেল লেভেল 4, যেটি ডু নট ট্রাভেল হিসাবে বর্ণনা করা হয়েছে, সেই দেশগুলি হচ্ছে, অর্থাৎ সেখানে কোনোভাবে যাওয়ার পরিবেশ নাই সেই দেশগুলিতে। লেভেল 4 বলতে তাই বোঝায় মূলত, সেটি হচ্ছে ইরাক, লেবানন, সিরিয়া এবং ইয়েমেন। এর পাশাপাশি লেভেল 3, তৃতীয় লেভেলে নিরাপত্তার জন্য নির্দিষ্ট করা হয়েছে যে দেশগুলো, সেগুলি হচ্ছে বাহরাইন, কুয়েত, কাতার এবং জর্ডান। একজন ফেডারেল বিচারক ভয়েস অফ আমেরিকাকে পুনর্জীবিত করার নির্দেশ দিয়েছেন। অনেকেরই হয়তো মনে নেই, গত 1 বছর ধরে ভয়েস অফ আমেরিকার কর্মচারীদের প্রায় 1000 কর্মচারী বাসায় বসেই পূর্ণ বেতন গ্রহণ করছিলেন, কিন্তু ভয়েস অফ আমেরিকার অপারেশনকে সীমিত করা হয়েছে দিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে। এবং এই ভয়েস অফ আমেরিকা হচ্ছে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার একটি অংশ। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় আমেরিকান সংবাদ প্রচার করার জন্য এই প্রতিষ্ঠানটি কাজ করে আসছিল। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেবার পরে এটিকে সংকুচিত করে ফেলার নির্দেশ দেওয়া হয় এবং 1000 কর্মচারীকে বাড়িতে পাঠিয়ে বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়। যদিও কৃত্যতা সাধনের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল যে ভয়েস অফ আমেরিকা কিংবা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার মাধ্যমে আরো কয়েকটি মিডিয়া ছিল, যার মধ্যে একটি হচ্ছে রেডিও ফ্রি ইউরোপ, এইগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবাদ বিভিন্ন দেশে প্রচারিত হতো বিভিন্ন ভাষায়। এটাকে অপচয় হিসাবে নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন, কিন্তু অপচয় বন্ধ করার জন্য যে কাজটি তারা করেছিল সেটি হচ্ছে 1000 কর্মচারীকে 1 বছর ধরে বাসায় বসিয়ে রেখে বেতন দিয়েছে। এবং এই কাজটিকেই অন্যায় বলে জানিয়েছেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ রয়েস ল্যাম্বার্ট। তিনি আজকে ঘোষণা করেছেন, রায় দিয়েছেন যে আগামী 28শে মার্চের মধ্যে এই 1000 কর্মচারীকে পূর্ণ মাত্রায় ভয়েস অফ আমেরিকার কার্যালয়ে ফিরিয়ে আনতে হবে এবং ভয়েস অফ আমেরিকার কার্যক্রম পুনরায় পূর্ণ দমে চালু করতে হবে। ভয়েস অফ আমেরিকা থেকে আপনারা ইতিমধ্যে জানেন বাংলা ভাষা সহ পার্সি, ইরানি আরো কয়েকটি ভাষা সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভয়েস অফ আমেরিকার সংবাদ এবং প্রচারণের বিভিন্ন বিষয় প্রচার করা হতো। সেই কাজটি গত 1 বছর ধরে সীমিত করে ফেলা হয়েছে এবং অনেকটা বন্ধ রাখা হয়েছে।
কিন্তু এখন বিচারকের নির্দেশে 28 মার্চের মধ্যে সেটি পুনরায় চালু মার্চের 23 তারিখ, 28 না, 23 তারিখের মধ্যে তাদের পূর্ণ মাত্রায় কাজে ফিরিয়ে আনতে হবে সেই ১,০০০ কর্মচারীকে। এবং ভয়েস অব আমেরিকা সহ ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার অধীনে যে সংস্থাগুলি প্রচারিত বা কাজ করছিল তাদের পূর্ণ দামে কাজে ফিরিয়ে আনবার নির্দেশ দিয়েছেন বিচারক জয়েজ। আপাতত এখানে শেষ করি আজকে। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনি একটু আগে যেটা বললেন যে অবৈধ মানে যারা ইমিগ্রেন্ট, যারা ড্রাইভিং মানে ওয়ার্ক পারমিট হিসাবে যারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন তাদের ড্রাইভিং লাইসেন্স সিডিএল কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন। কমার্শিয়াল। সো হোয়াট অ্যাবাউট উবার? উবার তো কমার্শিয়াল, উবারকে তো সিডিএল লাইসেন্স লাগে না উবার চালাইতে। তাইলে উবার তো সিডিএল হচ্ছে কমার্শিয়াল ট্রাক যারা চালায়, কমার্শিয়াল লাইসেন্স। সো উবার যারা ড্রাইভ করে তাদের কোনো অসুবিধা হবে না? তাদের তো হ্যাক লাইসেন্স লাগে বোধহয়, সেটা তো সিরিয়াল না। ওকে, সো বিকজ এটা আমাদের কমিউনিটি সবচেয়ে বেশি লোকজন উবার ড্রাইভ না, করেন, আমাদের কমিউনিটিতে অনেকে সিডিএলও আছে, ট্যাক্সি ড্রাইভার। বাংলাদেশের অনেক সিডিএলও আছে। ওকে, সো দ্যাট মিনস তারা কমার্শিয়াল যে লম্বা লম্বা ট্রাক যেগুলো এগুলো ড্রাইভ করতে পারবে। হ্যাঁ, সিডিএল এগুলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, অ্যাটর্নি মীর মিজানুর রহমান অ্যান্ড ইব্রাহিম চৌধুরী খোকন। অ্যাটর্নি মীর মিজান, অনেকদিন পরে আপনাকে পেলাম, আজকে একটু আপনার সাথে কথা বলি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর থেকে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অবৈধ ধরপাকড়, তারপরে আপনার ডিপোর্টেশন, হয়রানি, অনেক ধরনের যন্ত্রণা চলছে। এই অবস্থায় অনেকেই কোর্টে যাচ্ছেন, বিভিন্নভাবে আপনার নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, বাট খুব পেরেশানি অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন যাচ্ছে তাদের। এক্ষেত্রে যারা এই ধরনের সিচুয়েশনে আছেন তাদের ব্যাপারে আপনার স্পেশাল কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, থ্যাংক ইউ। এখানে যারা অন্যান্য প্যানেলিস্ট রয়েছেন, আমার শ্রদ্ধ হাসান ফেরদৌস সাহেব, ইব্রাহিম সাহেব, নাজমুল হাসান সাহেব সহ সকলের জন্য আমার সালাম রইল এবং দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। আচ্ছা, তো হ্যাঁ, আপনি যে কথাটা বললেন যে কোর্টে যাচ্ছেন, এটা প্রথম কথা হচ্ছে খুব শখে যাচ্ছেন না, ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তবে এই মুহূর্তে আমি একটা কাজ করতেছি। আমি টেক্সাসে একটা হেভিয়াস কর্পাস ফাইল করেছি। তো সেটার যে সামন্সটা আছে ওটা ইস্যু করা হয়েছে, এখন সার্ভ করলাম আমি। করার পরে এখন সার্টিফিকেট অফ সার্ভিসটা আমি কোর্টে ফাইল করতেছি, ওকে, আজকের মধ্যে করতে হবে। এই হচ্ছে অর্ডারটা। তো ওটা আমরা নিজের থেকে যাই, কাউকে ধরে রাখছে তাকে ছাড়িয়ে আনার জন্য। ওই যে আমি যে কথাটা মাঝে মাঝে বলি যে ওই যে পত্রতত্র লেগে এগুলোকে আমি লাভ লেটার বলি, তাহাকে ছাড়াইয়া দাও ইত্যাদি ইত্যাদি জাতীয়। সোজা কথা, এখানে কোনো ভিক্ষা চাওয়া চাওয়ার ব্যাপার না। আমি এখানে যা সু করা হয়েছে, অ্যাটর্নি জেনারেল, হ্যাঁ, এলাকার যে ডিস্ট্রিক্ট ইউএস অ্যাটর্নি আছে, তারপরে আইসের যে ডিরেক্টর আছে, যেই ওয়ার্ডে যেই সেন্টারে ডিটেইন করে রাখছে তার ওয়ার্ডেন, তারপর ওই এলাকার যে ইআরও ডিরেক্টর, মোটামুটি মোট কথা হচ্ছে এইখানে একটা যুদ্ধের ব্যাপার আছে। তাকে ধরে রাখছে, তাকে ছাড়তেছে না। সোজা কথা, আমি সু করি। তো হ্যাঁ, আমি এবং নিউ জার্সি লয়ার হলো, আমি ওই যে টেক্সাসের যে সাউদার্ন ডিস্ট্রিক্টে ওইখানে আমি অ্যাডমিটেড, ওখানে আমি ফেডারেল সু করতে পারি, ফেডারেল লিটিগেশন করতে পারি। যাই হোক, তো ওখানে এরকম চলছে, সেটা আমরা নিজের থেকে করলাম। কিন্তু এইভাবে ইন জেনারেল একটা বড় গোষ্ঠী, বড় একটা সংখ্যক আমাদের ভাই বোনরা কোর্টে আছেন, তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। যেমন অনেকে জীবন বাঁচানোর জন্য যারা ভিজিট ভিসা পাননি বা পেলেও এয়ারপোর্ট দিয়ে পার হয়ে আসতে পারবেন না, কিন্তু বিভিন্ন তাদের মতবাদের কারণে তাদের জীবন হুমকির সম্মুখীন বা অত্যাচারিত হয়েছেন এবং ভবিষ্যতে গেলে অত্যাচারিত হবেন নিজ দেশে, ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার পারসিকিউশন। হ্যাঁ, এবং এটা যে শুধুমাত্র সরকারের মাধ্যমেই যে অত্যাচারের ব্যাপারটা আসে তা না, এমন কোনো বেসরকারি গ্রুপ, শক্তিশালী গ্রুপ হতে পারে যাদেরকে সরকার কন্ট্রোল করতে চায় না বা পারে না। এই ধরনের যদিও সিচুয়েশন হয়, তখন তারা ওই বিভিন্নভাবে বিভিন্ন সমুদ্র পথে পাহাড় ডিঙিয়ে বিভিন্নভাবে বর্ডার ক্রস করে আসার চেষ্টা করেন এবং এখানে ধরা পড়েন। তো ধরা পড়লে ওনাদেরকে অটোমেটিক ওইখানে ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাওয়া হয়,
যেটাকে এখন রিমুভাল প্রসিডিংস বলে, এই একটা গ্রুপ। আবার অনেকে ভিজিট বিষয়ে বেড়াতে এসছেন, তো ওনারাও এসে চিন্তা করলেন যে ওনাদের দেশে যেতে ভয় আছে, ওনারা এখানে সে প্রোটেকশনের জন্য চেষ্টা করলেন, হ্যাঁ, বা সেটাকে বলে যে অ্যাসাইলাম সিক করলেন। তো সেখান থেকে যদি অ্যাপ্রুভড হয়ে গেলে তো হলো, না হলে ওরা খুব ক্লিয়ারলি বলে দেয় যে এটা কোনো ডিনায়াল না, তাদের কেসটা ইমিগ্রেশন কোর্টে রেফার করে দেয়। এভাবে করেও তারা রিমুভাল প্রসিডিংসে গিয়ে অবস্থায় গিয়ে পড়লেন। আচ্ছা, তো তখন যে জিনিসটা হয়, এই দুইভাবেই গিয়েই যারা কোর্টে আছেন তাদের বিরুদ্ধে একটা চার্জশিট দাখিল করা হয়, এনটিএ, নোটিস টু অ্যাপিয়ার। সেখানে কিছু এলিগেশন আছে, কিছু চার্জ আছে তাদের বিরুদ্ধে, এবং তারপরে মানে মোট কথা হচ্ছে যে একটা প্রিডিং হয়ে ডিসিশন হয় যে ওনাকে ডিপোর্ট করে দেওয়া যায়। তো এই হচ্ছে বেসিক সিচুয়েশনটা। এখন ওইটাকে ডিফেন্ড করার জন্য আপনার কি কি ব্যবস্থা আছে? ওনার বিভিন্ন রিলিফ অ্যাপ্লিকেশন থাকতে পারে, হ্যাঁ, সে ওনার বাচ্চা এখানে ইউএস সিটিজেন, কি স্পাউস ইউএস সিটিজেন, ওনার ইমিগ্রেন্ট পিটিশন করা আছে, ওইটা অ্যাপ্রুভ হয়েছে, সেখান থেকে উনি গ্রিন কার্ড করতে পারেন যদি উনি অ্যাডমিটেড হয়ে থাকেন। এই ধরনের বিভিন্ন ব্যবস্থা ধরেন আছে। তারপরে ধরেন 10 বছর ধরে এখানে আছেন, ওনার ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার কোয়ালিফাইং রিলেটিভস আছে, যেমন বাবা মা, স্পাউস, চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনমেরিড, এই ধরনের আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার যদি দেশে যেতে ভয় থাকে, আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন। এবং অ্যাসাইলাম জিনিসটা একের ভিতরে তিন। সেটা কি? একটা হচ্ছে অ্যাসাইলাম, আর দুইটা হচ্ছে উইথহোল্ডিং অফ রিমুভাল। একটা আমেরিকান আইনের আন্ডারে, আইএনএস সেকশন 241 স্মল বি3, আর হচ্ছে ইউনাইটেড নেশন কনভেনশন এগেনস্ট টর্চারের আন্ডারে। আচ্ছা, তো ওই দুটা হচ্ছে আপনার নামে ডিপোর্টেশন অর্ডার থাকবে, কিন্তু এটা এক্সিকিউট করবে না। আপনি ফ্রি ওয়ার্ক মানে ওয়ার্ক পারমিট পাবেন এটসেট্রা, গেল অনির্দিষ্টকালের জন্য। আর অ্যাসাইলাম পেলে এখনকার যা অবস্থা, তাতে পরের দিনই আপনি গ্রিন কার্ডের জন্য ফাইল করতে পারবেন ইত্যাদি। সেদিকে আর না গেলাম আপাতত। তো এখন আপনি কোর্টে আছেন, ওগুলো অনেক দূরে। অ্যাসাইলাম পেলে সেটা হচ্ছে পরে কথা হবে, গেল। তো অ্যাসাইলাম পেলে এই যে প্লিডিংটা হলো যে আপনি রিমুভেবল, তখন আপনি ওখানে ওই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করলেন, ধরেন, হ্যাঁ, যে আপনার জীবনের ভয় আছে, স্বাধীনতা ক্ষুণ্ণ হবে ইত্যাদি। তো সেখানে যে আপনি এটা করলেন, তারপরে আপনার যে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা আছে, বায়োমেট্রিক, ওটা আপনি সাবমিট করেছেন, নিজেকে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, তাতে করে গিয়ে মোটামুটি আপনি কিছু এভিডেন্স রিজনেবল থাকলে আপনার আইডি, ডকুমেন্টস এটসেট্রা, আপনাকে ইন্ডিভিজুয়াল ডকেটে নিয়ে যাওয়া হলো। সেখানে আপনার মেইন ট্রায়াল হবে। এবং এখানে একটা কথা খুব মানে ভালোভাবে মনে রাখা উচিত, আমরা অনেকে ভাবি যেমন এটা ইন্টারভিউ, হ্যাঁ, বা ইন্টারভিউ হলেও আগে করতে হয়, কিন্তু অনেকে জাস্ট ওই দিন ভাবলেন যে কিছু জিনিসপত্র নিয়ে গেলাম, তাতেই হয়ে গেল না। এখানে যে আইন কানুন আছে, হ্যাঁ, আপনার মানে মিনিমাম অন্তত 1 মাস আগে আমাদেরকে সব কিছু জমা দিতে হয়। হ্যাঁ, আপনি আসলেন 2 দিন আগে যে আমার সময় ছিল না, আমি কাজ করতেছিলাম ইত্যাদি, মানে ভাবলেন যে দিলেন আর আমি ওইটা কপি করে কোর্টে দিয়ে দিলাম, ন, তাহলে অন্তত আমার অফিসে না আর কি, এলো কথা। অন্যান্য অফিসে হওয়ার কথা না, গেল। তো এই হচ্ছে কথা। তারপরে এর মধ্যে এগুলো মোটামুটি অনেকেই জানেন। তা আমি এখানে 2টা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যেগুলা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। হ্যাঁ, যারা শুনছেন অনুগ্রহপূর্বক শুনবেন, এবং আপনার পরিচিত যদি কেউ এরকম সিচুয়েশনে থাকে ওনাদেরকে কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে যারা 2023 মে মাস বা তারপর থেকে এই দেশে ইলিগালি প্রবেশ করছেন সাউদার্ন বর্ডার দিয়ে, নর্দার্ন বর্ডার না, কানাডা থেকে আসলে অসুবিধা নেই, তারা এটা কেবল সিএলপি বার, সার্কামভেনশন অফ লফুল পাথওয়ে, এই ধরনের একটা আইন, মানে এটা অ্যাকচুয়ালি আইন না, এটা একটা সরকারি আদেশ দিয়ে যারা এইভাবে আসেন তারা অ্যাসাইলাম পাওয়ার যোগ্য না, তারা শুধুমাত্র উইথহোল্ডিং অফ রিমুভাল পেতে পারেন। এই কথাটা অনেকে জানে না বা জানতে চায় না বা খেয়াল করে নাই, যেভাবেই হোক। এবং পরে গিয়ে কিন্তু এই চোখের পানি নাকের পানি একসাথে হবে, যে করলাম কি, এত কিছু খাটলাম আমি পাই না। সেটার জন্য যেটা করা উচিত, একটা রিবাটল দেওয়া উচিত। আপনি কাইন্ডলি যারই যেখানে কেসটা আছে, নিজে নিজে করছেন, কি কোনো মুরব্বী মানুষ করে দিচ্ছেন, জ্ঞানী জ্ঞানী লোক করে দিচ্ছেন, উকিল মোক্তার তো আছেই। আপনারা মনে রাখবেন কেসটা আপনার, উকিলের না। আপনি কালকেই তার কাছে যাবেন যে আমার ওইটার কি খবর, আমি কি ওইটার মধ্যে পড়ি কিনা। আপনি নিজেই জানেন যে আপনি কবে আসছেন, মে মাস 2023 সাল। এবং এইটা এই মনে রাখবেন যে এটা
এই আমলে না, তার আগের আমলে হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে আচ্ছা, ওটা যাওয়ার দরকার নেই। মোট কথা হচ্ছে যে গভর্নমেন্টই করেছে, করার পরে এটা আর তোলা হয়নি। এটা যে আপিল করতে হয়, আপিল করে যে স্টে অর্ডার, মানে মোট কথা হচ্ছে এটা নিয়ে আর নাড়াচাড়া করা হয়নি, এটা এখনো আছে। যার ফলে এইটাকে ভালোভাবে ধরা হয়। আপনাদের প্রত্যেকের উচিত এটা রিবাটলটা কিভাবে করবেন সেটা লয়ার বুঝবে, কিন্তু আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে। এবং সোজা ভাষায় কথা হলো পয়সা করে দিতে হবে। ওই 1 পয়সায় 500 টাকা দিচ্ছেন ওই দিয়ে হয়ে যাবে, এসব বন্ধ করেন। গেল, প্রতিটা জিনিসের জন্য পয়সা লাগে। আর নাইলে মনে রাখবেন এখানে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কারণ আপনি অ্যাসাইলাম পানি না, এটা আপনারা অনেকে জানেন না বোধহয়। বহু খাটাখাটি করতেছেন, তারপর গিয়ে দেখবেন আপনি অ্যাসাইলামের জন্য স্ট্যাটুটরিলি মানে আপনি কি হয়ই না, ওই ছোটোখাটো একটা নিয়ে চলে আসতে হবে। গেল, আরেকটা জিনিস হয়েছে, ম্যাটার অফ CARR, ধরেন বললেন কার বললেন, কিন্তু এটা বানানটা হচ্ছে মানে এটা একটা অ্যাক্রোনিম আর কি, এটার একটা বড় আছে, সংক্ষেপে এটা দিয়েছে। গেল, এই ধরনের একটা হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল কোর্ট থেকে একটা ডিসিশন দেওয়া হয়েছে গত বছর। এইটা নিয়ে অনুগ্রহপূর্বক প্রত্যেকের যার যা অ্যাপ্লিকেশন আছে আবার গিয়ে একটু তাকান, যার কাছেই, উকিলের কাছে থাকুক, যার কাছেই থাকুক, এটা তাকান। কেন? সেটা হচ্ছে দ্যার ইজ এভরি চান্স, মানে 90% চান্স আছে আপনার কেস প্রপারলি ফাইল করা হয় নাই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা, এবং অর্ডার আছে সামারিলি যাদেরা এটা মানে ডিসমিস করে দিতে পারে, রিজেক্ট করে দিতে পারে। তখন কি হলো, আপনার ধরেন রিলিফ অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাসাইলাম, সেটা রিজেক্ট হয়ে গেল, অল ইউ হ্যাভ ওই যে দ্য ফাইন্ডিংস দ্যাট ইউ কুড বি রিমুভড, মানে আপনার ডিপোর্টেশন হয়ে যাবে চোখের সামনে। সুতরাং খুব সাবধানে থাকবেন, প্রত্যেকের অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে দেখেন যে ওইটা কীরকম করে করা হয়েছে, প্রপারলি করা হয়েছে কিনা। এইটা আন্ডার ম্যাটার অফ CARR BIA ডিসিশন 2025, ওইটার আদলে ওইটাকে কমপ্লাই করে এটা করা হয়েছে কিনা। এটা যদি না করা হয় আবার করেন, কোনো অসুবিধা নাই, এখনই করতে পারেন, কিন্তু উইদিন এ রিজনেবল পিরিয়ড অফ টাইম উইদাউট এনি ডিলে আপনারা কাইন্ডলি আপনার অ্যাপ্লিকেশনটা আবার রিভিউ করেন, ঠিক মতো করেন, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এটা আমি আপনাকে বলে দিচ্ছি। যার ফলে এই দুইটা জিনিস, এই দুইটা ডেভেলপমেন্ট, এটা একটু কাইন্ডলি যদি আমরা খেয়াল রাখি আমাদের ক্ষতি হবে না, ভালোই হবে। এইভাবে করে আপনি ইন্ডিভিজুয়াল হিয়ারিং পর্যন্ত এবং যত ধরনের ডকুমেন্টস আছে, একটা গ্রুপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়ালস, হ্যাঁ, স্টেট ডিপার্টমেন্ট রিপোর্ট, অমুক ডেইলি স্টার, নিউ এজ, মানে যে কোনো, এই যে এখানে দেখা যাচ্ছে প্রথম আলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্টস আছে, এগুলো আছে। গেল, কিন্তু এছাড়াও আপনি জাস্ট ওগুলো দিলেন আর কিছুই দিলেন না, জাস্ট মুখে বললেন, তাহলে হবে না। আপনার উইটনেস থাকতে হবে। এখানে ম্যাক্সিমাম কেসে আমরা দেখি জাস্ট একজন গিয়ে হাজির হয়, ভাবে এটা ইন্টারভিউ। নো, আপনার স্কাই ইজ দ্য লিমিট। আমার কেস ছিল নিউ ইয়র্কে, ম্যাসাচুসেটস থেকে ইনক্লুডিং লয়ার্স 18 জন, বস্টনেও না, এই কোন মানে ক্ষুদ্র ছোট শহরে, সেইখান থেকে তারা গাড়ি করে এসে এখানে টেস্টিফাই করতে আসছে। আপনাদের খেয়াল রাখতে হবে, কেসটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, জাস্ট একটু গেলেন আর বললেন যে আমি তো সবই মুখস্থ বলছি, যা জিজ্ঞেস করে সব, ডাজন্ট ম্যাটার। একটা হচ্ছে ইয়েস, আপনার কনসিস্টেন্সি থাকতে হবে, যা লিখিত সাবমিট করেছেন আর যা মুখে বলছেন সমান হলে আপনি কনসিস্টেন্সি, ক্রেডিবিলিটির ব্যাপারে আপনি একটা মানে প্লাস পয়েন্ট পেলেন। সো হোয়াট, একদিন একটু পুলিশ ধরে নিয়ে দিছে, একজনের মুখে থাপড় মারছে, আপনি বললেন আপনার অ্যাসাইলাম হয়ে যায়। নাও, অ্যাসাইলামটা করা হয়েছে কাদের জন্য? 20 বছর ধরে জেলে ছিল, বাইরে এসে বউকে চিনতে পারে না, বউ জামাই চিনতে পারে না, মানে কি যে একটা অবস্থা, মানে ভয়ঙ্কর কিছু লোক, মানে অত্যাচারিত লোকদের জন্য এই আইনটা করা হয়েছে। আর আপনি একদিন একটু মানে মানে কি বলবো, মানে আমি ম্যাক্সিমাম কেস দেখি যারা আমার কাছে আসছে, যারা অলরেডি ফাইল করেছে, দুঃখজনক, দুঃখজনক। এবং এটা আজকের কথা না, আপনারা অনেকেই, তাহের ভাই আপনি জানেন, মানে আপনারা যেহেতু রিপোর্ট করেছেন, এখানে বহু সো কল লয়ার্স জেল কাটছে, এবং তাদের কারণে ওই মেইন লয়ার এখনো জেল কাটতেছে। কারণ ওই যে আমার কাজিন আসছে বেড়াইতে, আসলো, এদিকে ওই লয়ার জানেও না, এরা ইচ্ছা মতো কেস করতেছে আরেকজনের। আচ্ছা, গেল, তারপরে আমাকে জাজ দেখেছে, জাজ চেইস আমাকে নিজে দেখাইছেন যে দেখো বিরাট একটা অ্যাপ্লিকেশন, সেম জিনিস এরকম করা হচ্ছে, বাবার খালি নিজের নামটা বদলেছে, বাবার নাম এখনো ধরেন হিন্দু হয়ে গেছে, সে মুসলমান। এই ধরনের প্রচুর দুঃখজনক ঘটনা ঘটতেছে। একটু কাইন্ডলি খেয়াল রাখবেন, নিজে দেখে নিবেন কোন উকিলে করলো না করলো, আই ডোন্ট কেয়ার। আপনি নিজে না পড়ে একটা ব্ল্যাঙ্ক সাইন করবেন না, কোনো অবস্থাতে না।
নিজে পড়বেন, দরকার পড়লে বাসায় নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওই যে মুরব্বীরা আছে, ফ্যামিলিতে মেম্বাররা আছে, তাদের সাথে কথা বলতে বলবেন। কেসটা আপনার, কেসটা উকিলের না, একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। ধন্যবাদ। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। একটা ছোট প্রশ্ন করতে চাই আপনাকে, যে ইদানিং দেখা যায় যারা পলিটিক্যাল অ্যাসাইলি, তাদের ইন্টারভিউ যখন ডাকা হয়, ইন্টারভিউতে যাওয়ার পরে দেখা যায় কোর্ট থেকে, ইন্টারভিউ থেকে বেরোলো, কোর্ট থেকে ধরে নিয়ে যাচ্ছে, আপনার কোর্টের গেইটে দাঁড়িয়ে থাকে আইস এবং ধরে নিয়ে যায়। সো হোয়াট ইজ দ্য সলিউশন? আপনাকে, যে কোনো মানুষ যদি ইলিগাল থাকে তাকে ডিটেইন করতেই পারে, হ্যাঁ, এবং সেটার মানে ঘটনাটা কি পেছনের আমি স্পেসিফিক না বলে বলতে পারছি না। আমি কিছু কিছু যেগুলো জানি সেগুলো এখনই আমি বলতেছি, কিন্তু ডিপোর্ট করে দিতে পারে না। আপনার ডিটেনশন সেন্টার, আমি সেদিন নিউ মেক্সিকোতে জেলখানার ভিতরে কেস জিতলাম, জর্জিয়াতে স্টার্লিং, হ্যাঁ, লামকিন এক শহরের নাম, ওইখানে ওখান থেকে কেস জিতলাম। জেতা যায়, ডিটেনশন সেন্টারেও জেতা যায়। আমি জিতেছি, আমি নাম গেলে বললাম, লামকিনে, নিউ মেক্সিকোতে গেল। এখন ধরেন আমি একজনের কেস ফাইল করেছি, সে গিয়ে ওহাইওতে গিয়ে কাজ করে, ঠিক আছে? তো ওইখানে ওরা 7 দিন ধরে ভিডিও করেছে, ওই ঘর থেকে ইসের ভিতরে, ওই গ্যারেজ দিয়ে ভ্যানের ভিতরে ঢুকায়, এনে কাজে ঢুকায়, তারপর আবার ঘরে দিয়ে আসে। এগুলো ওরা পুরাপুরি 7 দিন ধরেই করেছে, করে তারপরে ধরেছে। তো ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছে, সে স্টুডেন্ট, ছেড়ে দিয়েছে, বলেছে ভালো হয়ে যাও। আমি বললাম তুমি আর যাবা না ওইখানে। আবার গেছে, আবার ধরছে। আচ্ছা, কোর্টে হারলো, বোর্ড অফ ইমিগ্রেশন হারলো, তারপরে ওইখানকার যে সার্কিট কোর্টে ওইখানে হারলো, তারপরে যথারীতি চায়না পাঠিয়ে দিল। সুতরাং সাবধানে থাকবেন। আপনার থাকার কথা নিউ ইয়র্কে, আপনাকে ওহাইওতে পাওয়া যায়, আপনি কাজ করতেছেন, আপনাকে ধরবে না তো কাকে ধরবে? বুঝতে পারছি। একটু সাবধানে থাকেন, একটু সাবধানে থাকেন। আপনার ক্রিমিনাল রেকর্ড আছে, আপনাকে ধরবে না তো কাকে ধরবে? আচ্ছা, নাম্বার 1, কিছুদিন আগে বেড়াতে গেছে ওয়াইফের আরেক বোনের হাজব্যান্ডের আপস্টেটে এক মিলিটারি কম্পাউন্ডে। ভালো কথা, গেছে, ড্রাইভিং লাইসেন্স আছে, নিয়ে গেছে। ওমা, ওই যখন ওই যে মিলিটারি ইনস্টিটিউশনের জায়গায় ঢুকতে গেছে, দেখাবে তখন চেয়েছে, দিয়েছে, তারপরে দেখে যে তার নামে আছে, কেস আছে, তার ওয়ার্ক পারমিট আছে, ওটা নিয়ে যায় নাই। আপনি কেন নিয়ে যাবেন না সাথে করে? একটু 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 খাটাখাটনি করেন। আপনার ওয়ার্ক পারমিটের সাথে রাখতে আপনার অসুবিধাটা কোথায়? আপনি বলেন যে এইরকম ভাবে বিভিন্ন ভাবে যদি একটু সাবধানে না থাকেন, হ্যাঁ, তাহলে কেমন দেখায়? আরো হয়তো রিজন আছে যেগুলো আমরা জানি না, বা হয়তো ওই যে জনাব নাজমুল হাসান সাহেব যেগুলো বললেন, যে অনেক সময় ভুল করে ওইগুলো করতেছে, এগুলো হচ্ছে। কিন্তু আমি বলবো না যে হচ্ছে না, কিন্তু আপনার দিক থেকে যেটা করার সেটা আপনি করবেন না। খালি আরেক দোষে, খালি ট্রাম্প আসলো এগুলো করবেন। এগুলো কি শুরু হয়েছে? এই যে সিএলপি বার বললাম, এটা তো ট্রাম্পের আমল হয় নাই। এই যে আপনি দেখেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার 1 বছর পরে গ্রিন কার্ডে ফাইল করা যেত, যুগ যুগ ধরে এই আইন ছিল। ওইটাকে সামহাও তারা ইন্টারপ্রেট করে এই এই আমলে পরের দিন এখন আপনি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করেন, 1 বছর আপনি হয়ে গেল গিয়া। তো এগুলো কি ভালো জিনিস? মানে ও আছে, হচ্ছে আপনার কি করার আছে সেটা আপনি দেখেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। লাস্ট একটা বিষয় ছোট্ট করে জেনে নেই, যে ট্রাম্প যে আমাদের ভিসা স্থগিতাদেশের যে এক্সিকিউটিভ অর্ডার জারি করেছে, এটা লিফট করার কোনো আপাতত কোনো সম্ভাবনা আছে? এগুলা চায়ের দোকানের কথাবার্তা, এগুলো আমাকে জিজ্ঞেস করেন না, সবাই জানে এগুলা, ঠিক আছে? আমি প্লিজ আমাকে এখানে নেবেন না। এটা আপনার এটার বিরুদ্ধে কোনো মামলা বা কোনো কিছু করা যায় না? ইমিগ্রেশনের ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের প্রভূত ক্ষমতা আছে। এটা যা করে, যা যদি করতে চায় করতে পারে না। আনসার ইজ ইয়েস। সো কেউ মামলা করে না এটার বিরুদ্ধে, রাইট? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মামলা আছে। এই যে সিএলপি বার বললাম, ট্রাম্প যতদিন ক্ষমতা আছে এটা হবে না, মামলা হবে না। ওকে, মামলা হবে না। মামলার কথা আমি বলিনি, আমি বলছি প্রেসিডেন্ট ট্রাম্প যতদিন ক্ষমতায় আসে ততদিন ভিসা স্থগিত আদেশ রহিত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলা যায়। দ্যাট মিন্স অ্যানাদার 4 ইয়ার্স যারা ফ্যামিলি বন্ধু বান্ধব জন্য আবেদন করেছেন, এমনি 3 ইয়ার্স অলমোস্ট, প্রায় 14 বছর কোনো কাজ হচ্ছে না, আর মানে 20 বছরেও শেষ হবে না আর কি, রাইট? এই ব্যাকলগ। আচ্ছা, আমি এর মধ্যে একটু অ্যাড করতে চাই। অনেক কিছুই যখন এগুলা বলা হয়, এগুলা
হচ্ছে কনসুলার প্রসেসিং এর ব্যাপারে, যারা বাইরে থেকে আসতেছেন ইমিগ্রেন্ট ভিসার ব্যাপারে, জি। এইখানে যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতেছেন তাদের কেস চলতেছে। এমনকি মানে আমি নর্মালি আমি টাইম ফ্রেম দেই না, কতদিন লাগবে ইত্যাদি। আমি একটা উদাহরণ দেই, 2 মাস এর মধ্যে আমি হিউস্টনে যাচ্ছি আগামী মাসে, 2 মাস আগে অ্যাপ্লাই করেছি, 2 মাসের মধ্যে এখন ইন্টারভিউ আসছে। তো অনেক ভালো ভালো খবরও আছে। আপনি একটু ঠিকঠাক মতো ফাইল করেন, হ্যাঁ আপনি ফাইল করলেন, ওটা ফেরত আসলো, আবার ফাইল করে, এদিকে দোষ হচ্ছে তাদের, এতদিন লাগতেছে। আপনি যে ঠিক মতো ফাইল করেন নাই, সব কিছু ঠিকঠাক মতো করেন নাই, ওটার দোষটা কে নিবে? না, আমি বলছি সুতরাং ফ্যামিলি ভিসা, ফ্যামিলি ভিসা যেটা বাংলাদেশ থেকে আত্মীয় স্বজনদের আনার, ভাই বোন এদের আনার ব্যাপার, যে B2। হ্যাঁ, না একটা তো আছে প্রায়োরিটি ক্যাটাগরি, তারপরও অনেক সময় বা এই যে পজ ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে। এইখানে যেগুলো আছে, যেগুলা কারেন্ট, মানে কারেন্ট বা ওই যে যে কথাটা আমি বললাম যে ইমিডিয়েট রিলেটিভ যে গ্রুপ, হ্যাঁ, তো সেগুলা এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কিন্তু চলতেছে। জি, এই হচ্ছে বুঝতে কথা। পারছি। থ্যাংক আচ্ছা, ইউ আমি কি মিজান ভাই, এখন আপনাকে যেতে পারি? অনেক অনেক ধন্যবাদ ওকে, সময় দেওয়ার আসসালামু জন্য। আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এবং আপনি মাঝে মধ্যে আসবেন এবং আমাদের কিছু কিছু এই কমিউনিটির ব্যাপারে কিছু সহযোগিতা করলে খুব উপকার হবে, ও পরামর্শের ব্যাপারে। আমি আসলে তো আমার উপকার হয়, এগুলো কি বলেন না বলেন, আমার উপকার হয়, আপনাদের উপকার হয় না। ধন্যবাদ, প্রচার হয় অলরাইট, থ্যাংক ইত্যাদি। ইউ সো মাচ, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু জনাব আলাইকুম। হাসান ফেরদৌস, আপনার কাছে যাই। জনাব হাসান ফেরদৌস, আপনাকে অনেক ধন্যবাদ। বাট আমি জানি যে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করবো, আপনাকে একটা প্রশ্ন করবো, সেটি হচ্ছে যে যুদ্ধ বন্ধে, ইরানের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাট এর আগে একটি ঘটনা এবং একটা আপনার দ্য হিল পত্রিকার একটি লাইন আমি যদি পড়ে শোনাই, তাহলে আমার মনে হয় আলোচনাটা আরও সুবিধা হবে। Jaw Kent resignation over Iran war reveals an internal MAGA-Trump division. এই বিষয়টি আমি আপনাকে কয়েকটা লাইন পড়ে শোনাই, তাহলে আলোচনাটা একটু করতে সুবিধা হবে। Jaw Kent's resignation from the National Counter-Terrorism Center over objection to the US war in Iran is putting a spotlight on division in the GOP and President Trump MAGA coalition. Until Kent's resignation on Tuesday, criticism of Trump's foreign policy moves and strike in Iran had largely come from the usual GOP congressional guard files or right-wing commentators like Tucker Carlson and Megyn Kelly. But the stunning resignation by a senior political appointee suggests some of the divisions are internal. It's bigger than any resignation that happened under Biden for Gaza, said Kurt Miles, editor of American Conservative magazine, which argues for restraint in foreign policy. Miles previously supported Trump. Jaw Kent is not a nobody. He is one of the most prominent people in the government, Miles said. Usually when people resign in protest, you hear that their name for the first time. Plenty of people have heard Jaw Kent's name before. আরও অনেক লম্বাই আছে, বাট আপনি জিনিসটা এর ডেপথটা বুঝতে পেরেছেন যে তাদের মধ্যে যে ইন্টারনাল, যে আপনার এই মাগার মধ্যে ইন্টারনাল প্রবলেম শুরু হয়েছে এটা নিয়ে, ইরান ওয়ার নিয়ে, রাইট? এবং এইটার কারণে এই যে বাইরে এবং ভিতরের যে চাপ, এই চাপের মধ্যে পড়েছেন ট্রাম্প এখন। সো উনি কি মনে করেন আপনি, হোয়াট ইজ হিজ সিচুয়েশন? ধন্যবাদ তাহের জি। বলে কিন্তু একটা হুঙ্কার শুনলাম ইব্রাহিম চৌধুরীর কাছ থেকে, উনি কিছু বলবেন কি? না, উনি জি বলবেন, উনি এটার বিরুদ্ধে জি বলার কি আছে? ওনার দলের লোকরাই তো আপনার পদত্যাগ করে চলে যাচ্ছে, এবং শুধু দলের লোক না, মাগার লোক না, কাউন্টার টেরোরিজমের বড় কর্মকর্তা সে। আচ্ছা, ঠিক আছে। আমি মনে করি যে আসাম ভাই পুরো প্রস্তুতি নিয়ে এসেছেন, এই ব্যাপারে ভালো করে বলবেন। আমাদের আর 2-3 লাইন বলে স্মরণ করে দেওয়ার দরকার নাই। হি ইজ ওয়েল ইকুইপড টু ডেলিভার হিজ স্পিচ। না, ভালো, খুব ভালো রিপোর্ট এটা একটা। জো কেন কে একটু বলি। জো কেন হচ্ছে তুলসি গ্যাবার্ডের সবচেয়ে ঘনিষ্ঠ ডেপুটি। তুলসি গ্যাবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের চিফ, তিনি, আমাদের সমস্ত গোয়েন্দা তথ্য তার কাছে থাকে। এবং জো কেন্টের দায়িত্ব হচ্ছে কাউন্টার টেরোরিজম ম্যানেজ করা। ফলে ইরানের যুদ্ধ আসন্ন কিনা, এর পেছনে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট আছে কিনা, এই খবর জো কেন্টের জানার কথা। জো কেন্ট জানবেন
আসলে ইরান আমাদের জন্য একটা থ্রেট কিনা। সেই জো কেন্ট চিঠি লিখে আজকে পদত্যাগ করেছেন। এটা একটা খুবই অস্বাভাবিক ঘটনা, কারণ আমরা আজকে জানতে পেরেছি যে এই পদত্যাগ করবার আগে জো কেন্ট মিটিং করেছিলেন তুলসি গ্যাবার্ড এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে। মাথায় রাখতে হবে যে দুজনেই কিন্তু যুদ্ধবিরোধী। তুলসি গ্যাবার্ডের পরিচয় কি? তিনি বরাবর বলে এসছেন আমরা ফরএভার যুদ্ধে জড়াবো না, আমরা আমেরিকার স্বার্থ রক্ষা করব, বিদেশি শক্তির যুদ্ধ করবো না, আমেরিকা ফার্স্ট, ইরানের যুদ্ধ আমার ফার্স্ট নয়। জেডি ভ্যান্সও একই কথা, সব সময় তারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলে এসছেন। সমস্যা হচ্ছে যে যুদ্ধটা জড়িয়ে পড়েছি আমরা, এবং আমাদের প্রেসিডেন্ট এই যুদ্ধকে জাস্টিফাই করছেন এই বলে যে ইরান আমাদের জন্য ইমিনেন্ট থ্রেট ছিল। এখন জো কেন্ট সাহেব পদত্যাগ করলেন, তার কিন্তু অনেক লম্বা ইতিহাস আছে। লোকটি কিন্তু একজন কনস্পিরেসি থিওরিস্ট বলে পরিচিত, তার তিনি অ্যান্টি ইসরায়েল বলেও পরিচিত। এই চিঠির বক্তব্যের মধ্যেও অ্যান্টি ইসরায়েল ভাবনা আছে বলে অভিযোগ করা হচ্ছে। তিনি কি বলছেন তার দুটো কথা। এক, আমি মনে করি, তিনি বলছেন আমি মনে করি ইরানের কাছ থেকে কোনো আশু হুমকি ছিল না, এক। আর 2 নম্বর, এই যুদ্ধ হচ্ছে ইসরায়েলের স্বার্থে। আমার ছেলে মেয়ে, আমার পুত্র সন্তানরা, আমার মেয়েরা, বউরা এই যুদ্ধে যাবে না ইসরায়েলের স্বার্থ রক্ষা করবার জন্য। এই ভাষায় লিখেছেন জো কেন্ট। এবং এই যে বললাম ইসরায়েলের স্বার্থে লিখেছেন, আজকে একটু আগে দেখলাম সিএনএন-এ কংগ্রেসম্যান বেকন তিনি বলছেন যে ক্লিয়ারলি এটা একটা অ্যান্টাই সেমিটিক, অ্যান্টাই ইসরায়েল বক্তব্য। যুদ্ধের বিরুদ্ধে কথা বলাটাও অ্যান্টিসেমিটিক, যুদ্ধের বিরুদ্ধে কথা বলাটাও অ্যান্টি ইসরায়েল হয়ে পড়ছে। কিন্তু ক্লিয়ার সাইনটা হচ্ছে কি যে প্রেসিডেন্ট ট্রাম্পের যারা মূল সাপোর্টার তারাই দেখতে পাচ্ছি এখন আমরা এই যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন। তার একাধিক কারণ আছে। বড় কারণ হচ্ছে যুদ্ধ 18 দিনে পড়েছে এবং এই যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নাই, আমাদের ক্ষতি বাড়ছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প তো বোকা নন, তিনি জানেন তার সামনে মধ্যবর্তী নির্বাচন, তার জন্য খুব জরুরি কাজ হচ্ছে এই যুদ্ধ থামানো। কেন সম্বন্ধে শেষ কথা বলি, ট্রাম্পের রিয়াকশন কি? ট্রাম্প কিন্তু খুব প্রশংসা করেছিলেন কেন্টের, হ্যান্ডসাম ম্যান, চমৎকার বলেন তিনি, খুব ভালো। আজকে বলছেন তিনি ভালো লোক, কিন্তু এই লোকটা খুব উইক অন সিকিউরিটি, নিরাপত্তা পরিষদ খুব দুর্বল, ফলে তাকে তিনি এক কথায় বাতিল করে দিয়েছেন। কিন্তু ব্যাপারটা বাতিল করা যাবে না এই কারণে যে কথাটা বলেছে হিল পত্রিকা, তা হচ্ছে যে দলের ভেতরেই যারা ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক তারাই কিন্তু এখন প্রতিবাদ করছে। অলরেডি 11 জন আমেরিকান সোলজার মারা গেছে, 150-র বেশি সোলজার আহত হয়েছে। প্রকৃত নাম্বার আমরা জানি না, যুদ্ধে কি ঘটছে আপনাকে বলছি আমি তাহের, আমরা কেউ জানি না। এটাকে বলে ফগ অফ ওয়ার। সত্যি ঘটনাকে কোনো পক্ষ থেকে বলা হচ্ছে না। আপনি দেখেছেন গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন, যে সমস্ত দোষ মিডিয়া এই যুদ্ধকে আমাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। মিডিয়ার কাজ তো সত্যকে প্রকাশ করা, কিন্তু এই যুদ্ধের সময় সত্য প্রকাশ করাটাও নাকি অপরাধ, এই জাতীয় একটি বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি। এই যে অবস্থা দাঁড়িয়েছে এখন, আমেরিকা কি করবে? আমেরিকা তিনমুখী নীতি গ্রহণ করছে। প্রথমত তার হাত বাড়িয়েছে তার বন্ধুদের কাছে, সাহায্য করো, নেটোকে বলছেন, ফ্রান্সকে বলছেন, ইউকে বলছেন, চায়নাকে পর্যন্ত বলছেন, জাপানকে বলছেন সাহায্য করো আমাদেরকে স্ট্রেট অফ হরমুজ ওপেন রাখবার জন্য। প্রত্যেকে না করে দিয়েছে। ইউরোপ বলছে ভাই তুমি কি যুদ্ধে যাওয়ার আগে আমার সাথে কথা বলেছিলে, আমার সাথে পরামর্শ করেছিলে? নেটো বলছে যে আমরা একটা ডিফেন্সিভ সংগঠন, আমরা আগ্রেসিভ না, আমরা আক্রমণ করি না, আক্রান্ত হলে আমরা একসাথে ব্যবস্থা নেই। আমরা তো আক্রান্ত হইনি, আমরা আক্রমণ করেছি, তুমি আক্রমণ করেছো, এখন আমাকে বলছো কেন? আরব দেশগুলি, প্রেসিডেন্ট ট্রাম্প নানাভাবে চেষ্টা করছে আরব দেশগুলিকে সংঘবদ্ধ করতে। সৌদি আরব, আমরা শুনতে পাচ্ছি সৌদি আরব পেছন থেকে কলকাঠি নাড়ছে যাতে করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকে। আজকে ইউএই আরব আমিরাত ইঙ্গিত করেছে তারা এই যুদ্ধে যুক্ত হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বলেছেন যে তিনি খুব শিগগিরই বলবেন কারা তার কোয়ালিশনে যুক্ত হবেন। খুব জরুরি ছিল এই কোয়ালিশনটা। এর আগে যত যুদ্ধ হয়েছে সাম্প্রতিক সময়ে, ইরাকের বিরুদ্ধে, আফগানিস্তানে,
আমরা বড় আকারের প্রায় 50টা দেশ নিয়ে কোয়ালিশন করেছি আমরা। এই যে কানাডা, দুদিন আগে আমাদের সাথে ঝগড়া হলো, কানাডার প্রায় আমি নাম্বারটা মনে নেই আমার, সিগনিফিকেন্ট নাম্বার অফ সোলজার্স মারা গেছে যুদ্ধে আমাদের ডিফেন্ড করবার জন্য। একই কথা ইংল্যান্ডের, ফ্রান্সের। এই কোয়ালিশনটা বিল করতে হলে আমরা বলতে পারতাম এটা আমাদের লড়াই, সবার লড়াই। কিন্তু এখন এটা হয়ে যাচ্ছে আমেরিকার লড়াই। এবং কার স্বার্থে? এই যে কেন বলছেন আমার স্বার্থে নয়, কিন্তু ইসরায়েলের স্বার্থে। আপনি জানেন রুবিও সাহেব কি বলেছিলেন যুদ্ধের আগের দিন? রুবিও বললেন, একদিন পরে রুবিও বললেন যে এই যুদ্ধে আমাকে যেতে হলো এই কারণে যে আমরা না গেলে ইসরায়েল যুদ্ধে চলে যেত, এবং তার জবাবে ইরান আমাদের লক্ষ্যবস্তুর উপরে হামলা করত, তা আমাদের জন্য ক্ষতিকর হতো। ফলে এটা আমাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করছে না, প্রোটেক্ট করছে ইসরায়েলের ইন্টারেস্ট। তার কি ইন্টারেস্ট? ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু 40 ইয়ার্স ধরে, 40 বছর ধরে একই কথায় একই রেকর্ড বাজিয়ে যাচ্ছেন, ইরানের পারমাণবিক অস্ত্র আছে, ঠান্ডা করতে হবে। 40 বছর আগে তিনি বলেছেন 2 সপ্তাহের মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্র বানাবে। এখন একই কথাই বলে যাচ্ছেন। তার লক্ষ্যটা কি? তিনি জানেন যে মধ্যপ্রাচ্যে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, অ্যাডভার্সারি হচ্ছে কি ইরান, পলিটিক্যাল অ্যাডভার্সারি। কারণটা কি? মনে হয় 79-এর বিপ্লব। 79-এর বিপ্লব স্পষ্টতই মার্কিন বিরোধী এবং ইসরায়েল বিরোধী। তাদের স্লোগানটা কি? ডেথ টু দ্য গ্রেট স্যাটার্ন, ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা। এটা একটা খুবই ভুল একটা নীতি, কিন্তু এটা তাদের আদর্শিক তাদের অবস্থান। এই অবস্থায় ইসরায়েল মনে করে যে যতক্ষণ না পর্যন্ত আমি ইরানকে ঠান্ডা করতে পারছি, আমার যে বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন, গ্রেটার ইসরায়েলের স্বপ্ন, তা বাস্তবায়িত হবে না। এবং এই যে প্ল্যানটা, এর সঙ্গে যুক্ত হয়েছে কারা? এই গালফ কান্ট্রিগুলি। কারণ গালফ কান্ট্রিগুলি ইনক্লুডিং সৌদি আরব মনে করে যে আমার জন্য বড় থ্রেট কিন্তু ইসরায়েল নয়, ইরান। এবং এই যুদ্ধে তা প্রমাণিত হলো। ইরান কি করছে? এটাকে বলি আমরা অ্যাসিমেট্রিক্যাল ওয়ার। যুদ্ধ হচ্ছে 3 ভাবে। যুদ্ধ হচ্ছে ভার্টিক্যালি, উপর থেকে বোমা ফেলা হচ্ছে। যুদ্ধ হচ্ছে হরাইজন্টালি, ইরান জবাবে হরাইজন্টালি আক্রমণ করছে, ড্রোন পাঠাচ্ছে আরব দেশগুলির উপরে, ইসরায়েলের পাঠাচ্ছে, আমেরিকান বেস। আর যুদ্ধ হচ্ছে অ্যাসিমেট্রিক্যালি। এই আমেরিকার সঙ্গে কোনোভাবেই ইরান বোমাবাজি করে জিতবে না, কোনো প্রশ্ন ওঠে না। আমেরিকা অনেক পাওয়ারফুল দেশ, তার সঙ্গে যুক্ত হয়েছে ইসরায়েল। ফলে তারা কি করছে? তারা এই 10,000 টাকার ড্রোন ছাড়ছে, যে ড্রোনটা ভাঙতে আপনার লাগছে $1 মিলিয়ন ইন্টারসেপ্টর। ইন্টারসেপ্টর কিন্তু অফুরন্ত না, ইন্টারসেপ্টর করতে সময় লাগে, পিছনে পয়সা আছে। গত বছরের যুদ্ধে আমরা, জুন মাসের যুদ্ধে আমরা বিপুল পরিমাণ হারিয়েছি ইন্টারসেপ্টর। অনেক ধার দিয়েছি ইসরায়েলকে, অনেক ধার দিয়েছি ইউরোপকে, আমরা ইউক্রেনকে দিয়েছি ইন্টারসেপ্টর। ফলে আমাদের নিজেরই কিন্তু পুঁজি ফুরিয়ে এসছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে মিটিং করেছিলেন, কাদের সাথে? বড় বড় যুদ্ধ কোম্পানি, অস্ত্র কোম্পানির সাথে। এই আমেরিকার সবচেয়ে বড় বড় কোম্পানিগুলি যুক্ত হয়েছে। কি বললেন তিনি? ইমিডিয়েটলি আমাকে দাও ইন্টারসেপ্টর, গন প্রডিউস। এটা যুদ্ধের সময়, আই নিড দেম। তার মানেটা কি? মুখে তারা বলছেন না যে ফুরিয়ে আসছে, কিন্তু ফুরিয়ে আসছে তার প্রমাণ হচ্ছে কাজে কর্মে। আমি শেষ করি কথাগুলি, অনেক কথা বলে ফেলছি আমি। এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা, প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন, মুখে বলছেন না, চাইছেন একটা অফ র্যাম্প। অফ র্যাম্প মানে কূটনৈতিক পথে এই যুদ্ধটা শেষ করা। এখন এই জন্যে আজকে যে খবরটা পেয়েছি আমরা, আপনারা যারা ড্রপ সাইট ওয়েবসাইটে যান বা জেরেমি স্কেল হিলকে জেনেন, নামকরা সাংবাদিক, তিনি জানিয়েছেন যে স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত সহকারী, বন্ধু, তার নেগোশিয়েটর ইন দ্য মিডল ইস্ট, তিনি চিঠি লিখে, টেক্সট করে প্রস্তাব করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে, জারিফ আব্বাস আরাকচি, তার নাম বোধ করি, আরাকচি, আমি ঠিক উচ্চারণ করছি আশা করি, যে ভাই আসো আমরা কথা বলি। আরাকচি বলেছেন, কথা আমি কি বলবো, আমরা তো আমাদের শর্ত দিয়ে দিয়েছি। আমাদের শর্তগুলি 3টে শর্ত। 1, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 2, আমাদের স্যাংশন আছে তা তুলে নিতে হবে। এবং 3, পারমাণবিক অস্ত্র তো না, পারমাণবিক শক্তি ব্যবহারের যৌক্তিক ক্ষমতা আমার আছে, আমার অধিকার আমার আছে, এটা মানতে হবে। আর 4 নম্বর হচ্ছে রিপারেশন, মানে এই যে ক্ষতি করলো তোমরা, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই খবরটা যখন দিয়েছে জেরেমি স্কেলের ওয়েবসাইট, ড্রপ সাইট, সঙ্গে সঙ্গে হোয়াইট হাউস বলেছে না, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা।
জেরেমি হিল কথা বলেছে আব্বাসের সাথে, বলছে না এই তো আমার কাছে প্রমাণ, দেখো চিঠিপত্র আমার কাছে আছে। তখন হোয়াইট হাউস থেকে পাল্টা বলেছে না, উল্টো আব্বাসই আমাদেরকে বলেছে, অ্যাপ্রোচ করেছে সন্ধি করবার জন্য। মানে ব্যাক অ্যান্ড ফোর্থ একটা চলছে আমাদের অজ্ঞাতে। এই অফ র্যাম্পটা যতক্ষণ না আসছে, এবং আমরা এও জানি যে ফ্রান্স ইউকে দুদেশে চেষ্টা করছে, এমনকি রাশিয়াও চেষ্টা করছে একটা সম্মানজনক পথে এই যুদ্ধ শেষ করতে। শেষ হবে এখন। এখন এই মুহূর্তে যে দাঁড়িয়েছি আমরা, প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বলেছেন যে তিনি তার যে সফর আছে চায়নায় 31 মার্চে, তা তিনি পোস্টপোন করবেন। যুদ্ধ শেষ না করার পর্যন্ত তিনি চায়না যাবেন না। তিনি 1 মাস সময় চেয়ে নিচ্ছেন। তার মানে যুদ্ধ আরো 1 মাস চলবে বলে আমরা ধরে নিতে পারি। মিনওয়াইল কি হচ্ছে, স্ট্রেট অফ হরমুজকে ওপেন রাখবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। এই যুদ্ধ জাহাজগুলি পাহারা দেবে, এই হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন দেশের তৈলবাহী জাহাজ যাবে, যাতে করে ইরান আক্রমণ না করতে পারে। তার জন্য আমেরিকার এই যুদ্ধ জাহাজগুলি পাহারা দেবে। এবং আমেরিকা রিকোয়েস্ট করেছে অন্যান্য দেশকে, ভাই তোমরাও পাঠাও আমাদের এই স্ট্রেটে, এই প্রণালীতে প্রহরা দেওয়ার জন্য। কেউ এখন পর্যন্ত রাজি হয়নি। আমি ধরে নিচ্ছি রাজি হয়তো হবে, দক্ষিণ কোরিয়া প্রবলি হবে, জাপান প্রবলি হবে, হয়তো ফ্রান্সও হবে, কারণ ফ্রান্সের অলরেডি জাহাজ চলে এসছে মেডিটেরিয়ানে। কিন্তু ক্লিয়ার এটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু আগে ভাগে কথা বলে যাননি, কোনো কোয়ালিশন বিল করেননি, এখন তিনি একলা হয়ে পড়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা খুব মজার খবর আজকে আমরা শুনবো। জনাব মোহাম্মদ টিপু সুলতান আমাদের সাথে আছেন যে ব্রুকলিনে খুব মজার একটা ঈদ উৎসব হবে বাচ্চাদের জন্য, এটা উনি আয়োজন করছে। এটা শুনবো পরে। একটু ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে একটু সংক্ষেপে জানতে চাই, আজকে একটা হেডলাইন স্টোরি আছে, আপনাকে যদি দেখাই এখানে, আমেরিকা অ্যালোন, জাস্ট দিস ইজ দ্য হেডলাইন, নাথিং এলস। হোয়াট ইজ দ্য রিজন? এটা এটা বাস্তবতাটা হচ্ছে যে আমেরিকা যখন সংকটে পড়ে, আমাদের এই মিত্রদের এটা পিছনে আমেরিকা অ্যালোন অর ট্রাম্প মেক আমেরিকা অ্যালোন? হোয়াট ইজ দি, ওকে হাউ ইউ গোনা যাই হোক, আমেরিকার প্রেসিডেন্ট, আমি যখন আমেরিকা নিয়ে কথা বলবো, এখন ট্রাম্পকে আমি আলাদা করে দেখতেছি না। আমেরিকা যখন সংকটে পড়ে তখন আমাদের পাশে কেউ নাই। এখন এটা যদি ব্যর্থতা হয় প্রেসিডেন্টের, সেই ব্যর্থতার জবাব জনগণ নেবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আমেরিকার পক্ষে তার মিত্রদের পিছনে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে, সেই মিত্ররাও এই সময় তাদের নাই। এখন এটা প্রেসিডেন্ট হিসাবে যদি উনি এই মিত্রদের ধরে রাখতে ব্যর্থ হন, এর জবাব তিনি জনগণের কাছে নির্বাচনের সময় দেবেন। এবং এটা আরো নিষ্ঠুর বাস্তবতা হচ্ছে যে এই যুদ্ধের পক্ষে তো বলার কিছু নাই। হাসান ভাই যে সুন্দরভাবে বললেন, এটা তো ঠিকই যে এই যুদ্ধের পক্ষে বলার তো কেউ নাই। কিন্তু এই বাস্তবতাটা হচ্ছে এমনকি আমাদের আমাদের কংগ্রেসের সদস্যরাও, কংগ্রেস যেভাবে রুখে দাঁড়ানোর কথা সেভাবে তো নাই। যুদ্ধের বিরুদ্ধে এই যে অন্যায় যুদ্ধ যদি হয়, যদি প্রেসিডেন্ট ওখানে যুদ্ধে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদের আইন প্রণেতারা কি করতেছেন, সিনেট কি করতেছে, সেভাবে কোনো জোরালো প্রতিবাদ নাই। এবং যুদ্ধবিরোধী যে সমস্ত প্রতিবাদ আমেরিকার ভিতরে হয়েছে অতীতে, এরকম জোরালো কোনো প্রতিবাদও হচ্ছে না। তো এই মুহূর্তে আমরা মনে করি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তিনি একাই যান এবং তার পরামর্শ, তিনি তার পরিষদ, তার প্রশাসনের সবার ঐকমত্যের ভিত্তিতে না যান, সেটা যে যান নাই, যে সেটা স্পষ্ট হয়ে উঠেছে আজকের এই পদত্যাগের মধ্য দিয়ে। এবং এটাও তার জন্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা সুখকর সংবাদ না। এবং যত দ্রুত তিনি এই যে কাজের জন্য গেছিলেন, এটা সমাধান করে যেন তিনি সসম্মানে যুক্তরাষ্ট্রের সম্মান রক্ষা করে সসম্মানে ফিরে আসে। জব হ্যাজ টু বি ডান কুইকলি। এখন লম্বা সময় নাই আমাদের, লম্বা সময় দেওয়ার বাস্তবতাও নাই। সুতরাং আমরা আমাদের প্রেসিডেন্টের পক্ষে দাঁড়াবো এবং বলবো দ্রুত সে কাজটা শেষ করে চলে আসবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই কথার মধ্য দিয়েই আসলে ওই চিত্রটা বেরিয়ে আসে, যারা মাগা সাপোর্টার তারা ভিতরে ভিতরে কী চিন্তা করছে, এটা আপনার বক্তব্যের মধ্য দিয়ে আসলে একটা চিত্র আমরা পেয়ে। জি হাসান ভাই, আপনার সাউন্ড আনমিউট করতে হবে সাউন্ড। আমি একটা কারেকশন করি, ইব্রাহিম চৌধুরী খুব ভালো বলেছে সে, কিন্তু একটা কারেকশন করার আছে। হচ্ছে উনি বলেছে শুরুতেই যে আমাদের প্রয়োজন ওরা নেই, এই কথা ট্রাম্প সাহেব বলেছেন, আমাদের প্রয়োজন সব ওরা নেই। ঠিক উল্টো, যখন প্রয়োজন আমাদের ছিল, যেমন আফগানিস্তানের যুদ্ধ, 9/11-এর পরে ইরাকের যুদ্ধ, তারা আমাদের পাশে ছিল। ইভেন ছিলই না। অপারেশন ডেজার্ট স্টর্ম যখন হয়, এক্স্যাক্টলি, 50টি দেশকে আমরা এবং এরা এই দুদিন আগ পর্যন্ত কিন্তু
আফগানিস্তানে এই এই ইংল্যান্ডের ইউকের সৈন্যরা ছিল, কানাডার সৈন্যরা ছিল, যারা রক্ত দিয়েছে, জি যারা জান দিয়েছে, অর্থ দিয়েছে। তার মানে আমাদের আমাদের মিত্ররা আমাদের পাশে ছিল যখন এটা ছিল আমাদের উপরে আক্রমণ। কিন্তু ইরানের তো আক্রমণ নয়, আমরা আক্রমণ করেছি। আমরা তো আক্রান্ত হইনি। যখন আক্রান্ত হয়েছি আমরা বন্ধুদের পাশে পেয়েছি। এখানে তো আমরা অপ্রয়োজনে গেছি আমরা। এটাকে বলা হয় ওয়ার অফ চয়েস, নট আ ওয়ার অফ রাইট, যেটা নেসেসিটি। আপনার কেন্ট বলেছেন যে এটা অন্য দেশের স্বার্থে, অন্য এখন দেশের স্বার্থে দেশের এই বেলা যুদ্ধে আমরা জড়িয়েছি। ব্যক্তিগতভাবে যখন আমরা বিপদে পড়ি, বিপদে বন্ধুর পরিচয়, সংকটে বন্ধুর পরিচয়। আমেরিকার যে প্রকৃত বন্ধু নাই, সব যে স্বার্থের বন্ধু, আমার বন্ধুদের মতো, মানে এটা এবার ডোনাল্ড ট্রাম্প চেয়ার পাইবে। আমারও জি অনেক বন্ধু আছেন, তারা এই এই স্বার্থের সময় আমার পক্ষে থাকেন না। তো এই এই যখন আমি সংকটে, তখন আর কেউ আমার পক্ষে নাই। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে পুরো আমেরিকাকে নিয়ে যে সংকটে পড়েছেন, তার পক্ষে তার কোনো মিত্র আর আগে আসতেছেন না, এটাই তা নির্মম বাস্তবতা। এবং আপনি আমেরিকার যখন ভিতরেও, আপনি আমেরিকার যখন ভিতরেও আগুনের যারা আছেন, জি, আমেরিকার নিজে ভিতরেও আগুন যারা করে আছেন, সেই আগুনের তাদের মধ্যে অনেকেই, পাড়া দিতে তারা যাবেন, অনেকেই তখন আমরা আবার, বন্ধুরা কি করবে? তারা অনেকেই আজকে ডোনাল্ড ট্রাম্পের আর পক্ষে নাই, জি প্রেসিডেন্টের পক্ষে নাই। এবং এটা সে- নিষ্ঠুর সত্য, এই সত্য, এবং এই সত্যটা বুঝতে হবে। এই ব্যর্থতাটা প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের। এই ব্যর্থতা আমি নেব না, আপনি নেব না, এই ব্যর্থতা ট্রাম্পের। যেমন ধরো যাক নেটো, তিনি আজ থেকে না, গত 10 বছর ধরে বলছেন নেটো ইজ অবসলিট, নেটোর কোনো প্রয়োজনে তিনি বলছেন। দুদিন আগে তিনি ইংল্যান্ডকে কি বলেছেন? ইংল্যান্ড চেয়েছিল তার জাহাজ পাঠাতে, বলে না, কোনো প্রয়োজন নাই, আমরা জিতে গেছি, যুদ্ধ জয়ের পরে তোমার কোনো প্রয়োজন নেই। এবং শুধু এটা আপনি না, আমাকে আপনার ইনসাল্ট অত্যন্ত করবেন এবং আশা করবেন যে আপনি আপনার ইনসাল্ট আমি গলা হজম করে আপনার পাশে দাঁড়াবো, তা তো হয় না, তা রাইট, তো হয় না। তিনি অত্যন্ত অপমানজনক ব্যবহার করেছেন অনেক রাষ্ট্রপ্রধানদের সাথে, ইউরোপিয়ান যারা নেটো মেম্বার যারা আছে তাদের অনেকের সাথেই অত্যন্ত অপমানজনক ব্যবহার করেছেন শুধু তাদের। তাই না, আপনি একটা নেটো মেম্বারের দেশের অংশ বিশেষ দখল করে নিতে চান। আপনি বলছেন আমি গ্রিনল্যান্ড দখল করে নেবো যেভাবেই হোক, বাই হুক অর ক্রুক, এবং আপনি আশা করেন আমি আপনার পাশে দাঁড়াবো। জি ভুলটা স্বীকার করুন, আগে ভুলটা আগে স্বীকার করুন, দেখুন আপনার পাশে দাঁড়ায় কিনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা একটু টিপু সুলতান সাহেবের কাছে যাই। অনেক যুদ্ধের কথা শুনলাম এবং অনেক অসহায়ত্ব ফুটে উঠেছে ইব্রাহিম চৌধুরী খোকন আপনার কণ্ঠের মধ্যে। এখন আপনার এটা কান্দা হচ্ছে যাওয়ার কোনো পথ আছে বলে এটা আমার হচ্ছে মনে আসলে হয় না। আমেরিকা বারবার বোঝার চেষ্টা করতেছে যে কারা বিপদের সময় আমেরিকার পক্ষে জি থাকে। আমেরিকাকে তার সহ্য বীর্য নিজেকেই মানে প্রতিষ্ঠিত করতে হবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে, আর এই আরেকজনের উপর নির্ভরশীল হলে হবে না। এই এই থ্যাংক ইউ যারা সো যারা মাচ। এই জন্য বিপদের সময়, আমাদের দরকার যারা হলো বিপদের আপনার, সময় যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে থাকে, তাদের দিকে আমেরিকা তাকাইতে হবে না। জি আমেরিকা এই হ্যাজ টু জন্য, বিল্ড, আমেরিকা হ্যাজ টু স্ট্যান্ড বাই দেমসেলফ। জি থ্যাংক ইউ। টিপু সুলতান আপনার কাছে যাচ্ছি। আপনি তো আন্দোলন করেন সব সময়, আপনি একজন সাহসী মানুষ, কিন্তু এবার দেখছি যে ব্যতিক্রমী প্রোগ্রাম আপনি হাতে নিয়েছেন। সেটি হচ্ছে যে ঈদ আনন্দ একটি অনুষ্ঠান, এবং ঈদের দিন বোধহয় এটি হবে খুব সম্ভবত। এবং সেখানে আপনি যেটা করবেন সব বলছেন হালিম, চটপটি, ফিরনি, টি, কফি। এরপরে বাচ্চাদের জন্য থাকবে 100 helium 1000 balloons with Eid Mubarak logo, 50 pound candy chocolate and 500 donuts. এবং এটা হবে 1401 নিউ কার্ক অ্যাভিনিউ ইন ফ্রন্ট অফ বেলাল মসজিদ। একটু বলবেন যে এই যে প্রোগ্রাম যেটা আয়োজন করছেন, এইরকম প্রোগ্রাম এর আগে আমি দেখি নাই, বাট এখানে কারা আসবে, কিভাবে করবেন, একটু বিস্তারিত বলবেন? জি, থ্যাংক ইউ সো মাচ টাইম টেলিভিশন, তাহের ভাই এবং যারা প্যানেলে আছেন আর কি। আমরা তো সবাই যুদ্ধ, বিগ্রহ, অশান্তি সবকিছু নিয়েই আছি আর কি, বেঁচে আছি। তো থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন আর কি। এটা টোটালি একটা শিক্ষণীয় বা নলেজের একটা স্কিলের ব্যাপার, এই ধরনের একটা প্রোগ্রাম করা। আলহামদুলিল্লাহ 25 ইয়ার্স আমার অ্যাক্টিভিজম জীবনে আমরা একের পর এক বিভিন্ন জিনিস সমাজ, সোসাইটি পরিবর্ধনের জন্য নিয়ে আসি। এবং পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জায়গায় যান, প্রতিটা রুল, প্রতিটা চেঞ্জ, প্রতিটা যে বদলানো যে সমাজ সোসাইটি তৈরি হয়, এটা মানুষের স্যাক্রিফাইস, অ্যাক্টিভিজম, বিপ্লব এবং কিছু লোকের জন্য এই পরিবর্তনটা আসে। আদারওয়াইজ ঘরে বসে থেকে
কোনো দিন পরিবর্তন আসবে না, আসে নাই এবং আগামীতেও আসবে না। তো আলহামদুলিল্লাহ 25 ইয়ার্স আমার অ্যাক্টিভিজম লাইফ, যেটা আমেরিকাতে আমি পার করেছি, এবং আমার অর্গানাইজিংটা শুরু হয়েছে কিংসবরো কমিউনিটি কলেজ থেকে 9/11 এর সময় থেকে, এবং আজকে এই পর্যন্ত এখনো বিপ্লবী জীবন যাপন করছি আলহামদুলিল্লাহ। তো আমি যে সবসময় ভাবতাম যে এই দেশে বাচ্চারা প্রতিটা প্রোগ্রাম সম্বন্ধে জানে, কিন্তু তারা আমাদের স্পেশালি মুসলিম সোসাইটি, মুসলিম কমিউনিটি, তারা আসলে জানেই না, বাচ্চারা নিউ জেনারেশন জানেই না যে আসলে ফেস্টিভ্যালটা কি। তাদের জন্য আমরা ঈদের হলিডে চিন্তা করি, তাদের জন্য কাপড় চিন্তা করি, তাদেরকে নামাজে নিয়ে যাই, তাদেরকে তারাবিতে নিয়ে যাই, কিন্তু তাদেরকে যদি বলা হয় যে মুসলিম হলিডে কয়টা, ওরা বলে যে 2টা হলিডে আছে, কিন্তু এটা কি জিনিস এটা ব্যাখ্যা দেওয়ার মতো তাদের কোনো কোনো সুযোগ নাই, কারণ তারা তো ঈদ ফেস্টিভ্যালটা কখনো এনজয় করে নাই। সকালবেলা বাবার সাথে হাত ধরে সে ঘুমের থেকে উঠে সে নামাজে যাবে, বাবা মসজিদে যাবে, যে একটু আহ করবে, কোলাকুলি করবে বন্ধু বান্ধবের সাথে, তারপরে আঙ্কেলরা আবার ছোট বাচ্চাদের সাথে একটু হাগ দিবে, আঙ্কেল কেমন আছো, $1 দিবে অথবা দিবে না, এবং ওই দিন নামাজ শেষ করার আধা ঘন্টার মধ্যেই আবার বাচ্চাটাকে হাতে ধরেই আবার বাবা বাসায় চলে আসবে। হয় সে ঘুমায় যাবে, আদারওয়াইজ সে 2-1টা ফোন দিবে, দেশে একটু আধা ঘন্টা কথা বলবে, তারপর সে ঘুমায় পড়বে, তারপর সে রাতে কাজে যাবে অথবা সে আবার তার দিনের কাজে যাবে। কিন্তু এই ব্যতিক্রম জিনিসটা, এই জিনিসটা থেকে আমি 2019 সনে প্রথম 2018 সনে চিন্তা করলাম যে এই বাচ্চাদের মধ্যে যে ঈদের উদ্দীপনাটা কিভাবে তৈরি করা যায় এবং কমিউনিটিকে কিভাবে একত্রে কয়েকটা ঘন্টা আটকে রাখা যায়। এই চিন্তা থেকেই একটা উদ্যোগ নিলাম, যেটা আপনি অ্যাড্রেস বলেছেন, জি জি 1401 ফ্রন্ট অফ দ্য বেলাল মসজিদ, ঈদ ফেস্টিভ্যাল নাম দিলাম। এবং আমার কমিউনিটির যে আমার বন্ধু ওইটা বান্ধব ঈদের দিন আছে, কয়টায় শুরু হবে, টাইমটা বলেন। 8 o'clock, 8 তারপরে o'clock 9 সকাল o'clock, 8টায় শুরু হবে, তারা সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত, সকাল 11টা 8টা থেকে পর্যন্ত। 10:30 পর্যন্ত। তো এই 2019 সনেই আমি প্রথম শুরু করলাম, বন্ধু বান্ধব কমিউনিটির যারা লোকজন আছে আমার আমার নিউ পার্ক এলাকার মধ্যে বেশ বাঙালি আছে, মুসলিম আছে, ডোনেশনের এটা হচ্ছে $5 to 200, সর্বোচ্চ আমি দেখছি যে $200 ডোনেশন দিচ্ছে। তো এইটা সকাল থেকে আমরা রাস্তাটাকে ব্লক করি পারমিশন নিয়ে, এবং খাবারের জন্য একটা টেবিল দেওয়া হয়, ডোনাটের জন্য টেবিল দেওয়া হয়, বেলুনের জন্য টেবিল দেওয়া হয়, মহিলাদের জন্য আলাদা করে সেপারেট করে দেওয়া হয়, ওখানে সবগুলি টেন্ট দেওয়া হয়। এবং অনেক মহিলা আছেন হেজাব পরে রেকাব পরে আসে, ওনাদের খেতে অসুবিধা হয়, এই জন্য একটা টেন্টকে আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে দেই যাতে ওনারা ভিতরে পর্দার সাথেই খেতে পারে। তো টোটাল ব্লকটাই দেখা যায় যে শত শত মানুষ ওখানে থাকে, এবং অ্যাটলিস্ট মানুষগুলি 2 ঘন্টা ওখানে হ্যাং আউট করে ওই রাস্তার মধ্যে। তো বেলাল মসজিদে 3টা জামাত হয়, তো প্রথম জামাত শেষ করেই তারা হালিম খেতে পারছে, তারা পায়েস খেতে পারছে, তারা চটপটি খেতে পারছে, আবার অনেক সময় আমরা বিরিয়ানি আনি, তারপর আবার মনে করেন সে গরম চা খেতে পারছে, গরম কফি খেতে পারছে, বাচ্চারা মনে করেন বেলুন নিতে পারছে, হিলিয়াম বেলুন, আমি পুরা সিলিন্ডার নিয়ে আসি, আমরা 1000 ম্যাক্সিমাম আমরা বেলুন আনি, আবার 500 ডোনাট, এটাও ডোনেশন থেকে আসে ডোনাটটা প্রতি বছর। তারপরে ক্যান্ডি, 50 পাউন্ড ক্যান্ডি আমরা অনেক সময় গুটি ব্যাগ বানিয়ে দিই, অথবা বাচ্চারা যা পারে নিয়ে যায়। এবং মহিলাদের জন্য আমরা আলাদাভাবে এইভাবে সেট করে দেই, পুরুষ ছেলে মানুষের জন্য যে খাবারটা, মেয়েদের জন্য সেই খাবারটা। তো 9:30 বাজে হচ্ছে সর্বশেষ জামাত, সেখানে ছেলে মেয়ে সবাই আসবে। আমার মনে হয় যে বাংলাদেশের এবং প্রতিটা মসজিদের সামনেই যদি এরকম একটা ইভেন্ট তৈরি হয়, আমরা 500-700 লোকের সার্ভ করি, এখানে অ্যারাউন্ড $4000 মতো বাজেট থাকে। এমন না যে পুরো প্লেট ভরে আপনাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, আপনি ছোট বাটিগুলি আছে, একটু দিলেন, যে যেভাবে নিচ্ছে। এগেন অনেক সময় দেখা যায় ফান্ড থাকে না, ফান্ড হয় না, তখন কিন্তু দেখা যায় যে আমার ঘরে এটাকে রান্না করতে হয়, ঠিক আছে, অনেক সময় বিরিয়ানি। গত বছর চায়ের জন্য যে ফান্ড শর্ট ছিল, দেখা গেছে যে সারা রাত আমার বাসায় চা জাল দেওয়া হয়েছে সকালবেলা। তো এরকম আমার বন্ধু বান্ধব আছে, ওরাও কিছু রান্না করে, তো সবাই মিলে আমরা
হোল জিনিস যে ফেস্টিভ্যাল, ঈদ ফেস্টিভ্যাল বলা যায় এটাকে, ফেস্টিভ করা ঈদকে, এবং আমাদের নতুন প্রজন্ম যারা, তারা যাতে আগ্রহের সাথে এগিয়ে আসে এবং দিনটিকে উদযাপন করতে পারে। অন্য অন্য অনেক কমিউনিটি আছে যাদের খুব ফেস্টিভ মুডে তারা অনেক আনন্দ উৎসব করে থাকে। আমাদের এই উৎসবটা কীরকম যেন একটু আপনার খুব একটা গুরুগম্ভীর পরিবেশের মধ্যে হয়, রাইট? এই গুরুগম্ভীর পরিবেশ থেকে বেরিয়ে বাচ্চারা যাতে, বা নতুন জেনারেশন যারা আছে, তারা সবাই যাতে আনন্দের অবগাহনে অবগাহিত হতে পারে, এই উদ্যোগে আপনারা নিয়েছেন। জি জি। আবার Right? আবার এখানে একটা রাইড আনা যেতে পারে, একটা দুইটা যদি রাইড থাকে ওখানে, ঠিক আছে? সবকিছু করা সম্ভব। এটা একটা জি। আইডিয়া, এটা একটা স্কেল। আমরা 2019 সন থেকে করছি, আমার কিছু বন্ধু বান্ধব মিলে আমরা এটাকে অর্গানাইজ করছি। আমাদের এখানে কোনো লিডার নাই, কিচ্ছু নাই, আমরা এটাকে হোল্ড করছি। অনেক অর্গানাইজেশন চাইছে যে এটা আমাদেরকে দেওয়া হোক, এই ব্যানারটা আমাদেরকে দেওয়া হোক। এটা এটা একটু সমালোচনার ক্ষেত্রেই বলছি। দেখেন, একটা জিনিসকে এস্টাবলিশ করা এত ইজি না। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, কোনো কিছু এস্টাবলিশমেন্টের মধ্যে আইসা তার নামটা ওইরকম জাহির না, করতে বুঝতে চায়। পারছি এটা এটা, হ্যাঁ, বুঝতে এই পেরেছি জন্য এটা। আমাদের কোনো বক্তব্য দেওয়ার কেউ নাই, প্রধান অতিথি কেউ নাই। আমরা এখানে আসব, সবাই এনজয় করবে, সবার জন্য প্রোগ্রাম। এবং উন্মুক্ত, আমার পুরো মনে সবার হয় জন্য আমরা যদি এই উন্মুক্ত এটা। জিনিসটা প্রতিটা কমিউনিটিতে করি, তাহলে দেখা যাবে ঈদ ফেস্টিভ্যাল সম্বন্ধে বাচ্চাদের একটা নতুন ধরনের ধারণা আগ্রহ তৈরি এবং হবে। মানে আনন্দের একটা নতুন উপকরণ হবে এই বিষয়টি আর কি। এবং পাশাপাশি আপনি কমিউনিটি, যেই কমিউনিটিতে থাকেন, জি। আপনারা প্রতি বছর 500-700 পিকনিক করেন, কোথায় করেন? সেই এলাকায়। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনি নিজের কমিউনিটিতে আপনি কি ফেস্টিভ্যাল করছেন। আপনি নিজের কমিউনিটিতে, আশেপাশে তো অনেক বিভিন্ন ধর্মের, বিভিন্ন কালচারের লোক আছে, কিন্তু জি। তারাও তো আপনাদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করে, রাইট, তাই না? রাইট, রাইট। তো এই যে এই ঈদ ফেস্টিভ্যালের মাধ্যমে আপনারা কমিউনিটিকে সার্ভ করছেন, কমিউনিটিকে একত্রে আনছেন, এবং শুধু অন্য মুসলিম না। কমিউনিটি যারা আছে তারাও দেখতে পারবে যে মুসলিম কমিউনিটির যে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালের একটা জি। পার্ট কিভাবে উদযাপন হয়, সেই জি, বিষয়টি জি, তারাও জি। মানে তাদেরকে ইন্ট্রোডিউস আপনি করতে পারবেন আপনারা। কম্পিটিশন দিতে পারেন, ইসলামিক গজল জি। হইতে পারে, কোরআন তেলাওয়াত হইতে পারে, হামনাত হতে পারে। তো এই জিনিসগুলো যদি আপনি বাচ্চাদেরকে তৈরি করে দেন, পুরা এলাকাটাই হবে যে না, এখানে একটা কার্যক্রম হচ্ছে, আমরা কিছু কমিউনিটিকে দিচ্ছি। বাই দ্য ওয়ে, প্রোগ্রামটা ওপেন সব কমিউনিটির জন্য। তো এখানে জি। যখন সকালবেলা সকালবেলা মানুষজন যায়, ওরা ডোনাট নিয়ে যাচ্ছে, কফি নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে, পুরো এলাকার বিভিন্ন ধর্মের, বিভিন্ন কালচারের লোকজনও আসে। এটা থ্যাংক ইউ সবার সো জন্য মাচ। উন্মুক্ত। থ্যাংক ইউ, আমি আপনাকে আশা অনেক করব ধন্যবাদ যে এই উদ্যোগ নেওয়ার জন্য। কমিউনিটির লিডাররা আপনারা এই কাজগুলি করবেন, আপনাদের কমিউনিটির জন্য আপনারা কিছু পে ব্যাক করবেন, কিছু রিটার্ন দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আমরা দেখব কিভাবে আপনারা মানে উৎসবটি পালন করেন, এবং আমরা থাকবো সেখানে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি বেশি বিমর্ষ হওয়ার দরকার নেই, আপনি সাহস রাখেন মনের মধ্যে, দেখেন কি হয়, এবং যদি ভুল হয়, ভুল স্বীকার করার মধ্যে কোনো অপরাধের কিছু নেই, বা দুঃখ মানে লজ্জারও কিছু নেই, বুঝছেন? এটাকে এটা বললে সবসময় আমি এই টিপু সুলতানের মানে কথা শুনছি না, আমি ধন্যবাদ জানাতে চাই। এই সমস্ত ভালো কাজ এটা যখন শুরু হয়, এবং আমরা যখন আমাদের দেশে ঈদ হইতো, তখন গ্রামে খেলাধুলা হইতো, এটা হইতো, আমরা এসব থেকে বেরিয়ে এসেছি। এটা যে ভালো চালু করেছেন, এটা ভালো। এবং এই সমস্ত কাজ দেখবেন পরে আপনার বন্ধু বান্ধবরা আপনার সাথে নাই, কিন্তু এই সমস্ত বীর মানুষ যারা লড়াই করে যায়, তারা একাই লড়াই করে। জি। যে এটা, সো সেটা টিপু ঈদের দিনে উনি সুলতান চলে হোক গেছে অন্য আর অন্য ট্রাম্পই লাইনে হোক, আপনার। সো ট্রাম্পই ঈদের হোক, দিনে আগে ভালো। কবাডি খেলা হতো, জি, ফুটবল ম্যাচ সেটা হতো, সেটা অনেক কিছু ডোনাল্ড হতো, ট্রাম্প রাইট? হোক আর টিপু সুলতান হোক, এরা একা দাঁড়ায় যায় তার অবস্থানের পক্ষে। এটা কোনটা ভালো কোনটা খারাপ, এটা পরে আলোচনা হবে। জি, এটা পরে আলোচনায় আলোচনা হবে। থ্যাংক ভালোটাই ইউ সো টিকে মাচ। থাকবে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। এবং টিপু সুলতান যেটা বললেন যে ঈদের দিন নিউ কার্ক এভিনিউতে বেলাল মসজিদের সামনে তাদের যে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালে আপনারা যে কোনো জায়গা থেকে যেতে হবে, ইটস ওপেন ফর এভরিওয়ান, এবং ওই এলাকার লোক সবাই তো আসবেই, আপনারাও যেতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।